মহা কার্টুন টিভি। অলৌকিক ইঁদুর। পলওয়াল শহরে চুটকি নামের এক ইঁদুর বাস করত। চুটকি ভাগ্যের জোরে খুব ধনী ছিল। সে যেখানেই যেত সেখানে কোনো কিছুর অভাব থাকতো না। একদিন চুটকি ঘুরতে ঘুরতে রাহুল নামের এক বাচ্চার ঘরে গেল। আরে বাহ, মনে হয় আজ খুব ভালো খাবার পাবো আর আমি পেট ভরে খাবো। হে ভগবান, আজ আমি খুব জোর বেঁচে গেছি। এই মানুষেরা নিচে দেখে চলতে পারে না নাকি? যদি আমার কিছু হয়ে যেত তাহলে? মজাদার খাবার, সুস্বাদু খাবার, আজ তো মন ভরে খাবো। চুটকি রান্নাঘর থেকে বিভিন্ন রকমের খাবার খেতে লাগলো। ওকে রান্নাঘরে খাবার খেতে রাহুলের মা দেখে ফেলে। যা এখান থেকে, কোথা থেকে যে ইঁদুরগুলো আসে, আমি তো নাজেহাল হয়ে গেছি এদের জন্য। মায়ের তাড়া খাওয়ার পর চুটকি রাহুলের ঘরে চলে যায় আর সেখানেই থাকতে আরম্ভ করে। ধীরে ধীরে রাহুলের ঘরে উন্নতি হতে লাগে। একদিন রাহুল আর ওর বাবা মা রাতের খাবার খেতে খেতে নিজেদের মধ্যে কথা বলছিল। আজকাল কাজ খুবই ভালো হচ্ছে, প্রচুর লাভও হচ্ছে। ভগবান আমাদের খুশিকে যেন এমন করেই সাজিয়ে রাখেন। বাবা প্লিজ, এবার কিন্তু আমার সাইকেল চাই। আমার সকল বন্ধুদের কাছে সাইকেল আছে। ঠিক আছে বাবা, এইবার আমি তোমাকে তোমার সাইকেল অবশ্যই এনে দেবো। কি খুশি যে হচ্ছে আমার পরিবারের উপর কারুর যেন নজর না লাগে। একদিকে খাবার খেতে খেতে পরিবারের সবাই খুশির কথা বলতে থাকে আর অন্যদিকে চুটকি রান্নাঘরে খুশি আর আনন্দে নাচানাচি করতে থাকে। মজা পেয়েছি, খাবার খেয়েছি, মজা পেয়েছি, খাবার খেয়েছি। চুটকি এটা বলতে বলতে পুরো রান্নাঘরে ঘুরে খাবার খেতে থাকে। তখনই মা রান্নাঘরে আসে এবং চুটকিকে ঘোরাফেরা করতে দেখে খুবই রেগে যায়। তখন ওকে ঘর থেকে বাইরে বের করার জন্য রাতে রান্নাঘরে ইঁদুর কল বসিয়ে রাখে। চুটকি যখন রাতে রান্নাঘরে খাবার খেতে আসে, অন্ধকারে ইঁদুর কল সে দেখতে পায় না আর কলের মধ্যে সে আটকে যায়। আমায় বাইরে বের করো, আমি এখানে আটকে পড়েছি, আমায় বাঁচাও। পরের দিন সকালে মা ইঁদুর কল নিয়ে বাইরে এসে চুটকিকে বাইরে ফেলে দেয়। চুটকির চলে যাবার পর থেকেই রাহুলের ঘরের উন্নতি ধীরে ধীরে কমতে থাকে। একদিন তো বাবার কাজেও খুব ক্ষতি হয়ে গেল। এটা কি হচ্ছে? হঠাৎ করে সব এত বদলে গেল কেন? সবকিছু তো ঠিকঠাকই চলছিল। মনে হয় ভগবান কিছু সময়ের জন্যই আমাদের উপর কৃপা করেছিলেন। বাবা, এবারেও কি আমার সাইকেল আর আসবে না? বাবা, পরের বার তোমাকে নিশ্চয়ই সাইকেল কিনে দেবো। বাবার কথা শুনে রাহুল খুবই দুঃখ পেল। সে উদাস মনে ঘরের বাইরে চলে আসে এবং ঘরের দরজা খোলাই রেখে আসে, যার ফলে চুটকি আবার একবার ঘরের ভেতরে ঢুকে পড়ে। আবার এসে গেছি আমি, আবার এসে গেছি, আবার জমিয়ে সুস্বাদু খাবার খাবো। চুটকি সোজা রান্নাঘরে চলে যায় আর খাবার খেতে থাকে। কিছুক্ষণ পর মাও চলে আসে, চুটকিকে খাবার খেতে দেখে ফেলে। একে তো ঘরে এত ঝামেলা হচ্ছে, তার উপরে এই ইঁদুরটা আমার ঝামেলা আরো বাড়িয়ে দিচ্ছে। মা চুটকিকে ওখান থেকে তাড়িয়ে দেয়। চুটকি আবার পালিয়ে গিয়ে রাহুলের ঘরে লুকিয়ে পড়ে। এমন করেই অনেক দিন চলে যায় আর ওদের ঘরের উন্নতি ধীরে ধীরে আবার ফিরে আসে। বাবার কাজও আবার ভালো করে চলতে থাকে। এক রাতে যখনই চুটকি ঘরে ঘুরতে বেরিয়েছিল, তখন আবার ইঁদুর কলে ফেসে যায়। এই মানুষরা আসলে চায়টা কি? এক নিরীহ ইঁদুরকে শান্তিতে খাবার খেতে দেয় না কেন? আমি কি আর চুরি করছি? শুধু খাবারই তো খাচ্ছি। চুটকি এই সব বলে যাচ্ছে, তখন সেখানে বাবা চলে আসে আর চুটকিকে ইঁদুর কলে আটকে থাকতে দেখে ওকে নিয়ে আবার বাইরে ফেলে দিয়ে আসে। এই ইঁদুরটাও কত জেদি রে বাবা, বারবার ফিরে আসছে। বাবা চুটকিকে বাইরে ছেড়ে আসে আর পরের দিনই ওর কাজে অনেক ক্ষতি হয়ে যায়। কেউ কিছুই বুঝতে পারে না যে এসব হঠাৎ করে কিভাবে এবং কেন হচ্ছে। চুটকি ঘরে যখন আসে হঠাৎ করে উন্নতি আসে, আর যখন তাকে বাইরে ফেলে দেওয়া হয় তখন আবার কোনো না কোনো ক্ষতি হয়। একদিন মা চুটকির ঘরে আসা আর ঘর থেকে চলে যাবার উপর ঘরের পরিস্থিতি খেয়াল করে। এই সাদা ছোট্ট ইঁদুরটা যখনই আমাদের ঘরে আসে তখন আমার ঘরে উন্নতি আসে, আর যখনই ঘর থেকে বাইরে চলে যায় তখনই ওর সাথে ঘরের উন্নতিও চলে যায়। আচ্ছা,
এ কোনো অলৌকিক ইঁদুর নয় তো? এর পরের বার যখন ঘরে আসবে তখন আমি ওকে কোথাও যেতে দেব না। রাহুলের মা চুটকির জন্য অনেক অপেক্ষা করতে থাকে, কিন্তু চুটকি ওই ঘরে আর ফিরে আসে না। আর ওরা চুটকির জন্য অপেক্ষা করে আফসোস করতে থাকে। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা কিছু জিনিসের প্রয়োজন তখনই বুঝতে পারি যখন তাকে আমরা হারিয়ে ফেলি। অলৌকিক ইঁদুর দ্বিতীয় পর্ব। আগেরবার তোমরা দেখেছ লক্ষ্মীমন্ত ইঁদুর চুটকি ঘুরতে ঘুরতে রাহুলের বাড়ি পৌঁছে যায়। চুটকির বাড়িতে ঢুকতেই রাহুলের বাবার ব্যবসায় লাভ হতে শুরু হয়ে যায়, কিন্তু রাহুলের মা চুটকিকে দূর দূর করে ঘর থেকে তাড়িয়ে দেয়। চুটকি চলে যেতেই বাড়ির আর্থিক পরিস্থিতির অবনতি হয়। চুটকির আসা যাওয়া চলতেই থাকে, কিন্তু একদিন চুটকি আর কোনোদিনই সেই বাড়িতে ফিরে আসলো না। তখন রাহুলের মা বুঝতে পারে যে চুটকি তাদের জন্য সৌভাগ্যবান ছিল। তারপর রাহুলদের বাড়ি থেকে চলে যাওয়ার পর ইঁদুর চুটকি এদিক ওদিক ঘুরতে থাকে। অনেকদিন কিছু না খাওয়ার ফলে সে খুব উদাস হয়ে যায়। ঘুরতে ঘুরতে চুটকি একটা ঝুপড়ির সামনে পৌঁছায়, যেখানে দুজন স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করছিল। এই ইঁদুরটাকে দেখো, বেচারার খিদে পেয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, মনে তো হচ্ছে। একটা কাজ করো, একটু খাবার ওকেও দিয়ে দাও। স্ত্রী তার প্লেট থেকে এক টুকরো রুটি নিয়ে চুটকির সামনে রেখে দেয়। রুটির টুকরো দেখে চুটকি খুব খুশি হয়ে যায় আর রুটিটা খেতে শুরু করে। যখন তার পেট ভরে গেল, সে সেখান থেকে চলে যায়। ওদের দুজনের কাছে বেশি খাবার ছিল না, তাও ওরা আমাকে খাওয়ালো। এই দুজন খুব ভালো, কিন্তু আমি এই শহরে আর থাকতে পারবো না। আমি অন্য কোনো শহরে যাব। অন্য শহরে যাওয়ার কথা মনে স্থির করে চুটকি ইঁদুর যাত্রা শুরু করে। পরের দিন সকালে সে এক নতুন শহরে পৌঁছায়। সেখানে পৌঁছাতেই সে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। কি খাবো? খুব খিদে পেয়েছে। শহরে ঘুরতে ঘুরতে চুটকি একটা এলাকায় পৌঁছায়, যেখানে সে একটা বাড়ির দরজা খোলা পায়। সে তক্ষুনি ঘরের ভিতরে ঢুকে পড়ে আর রান্নাঘরে খাবার খেতে শুরু করে। মজা পেলাম, খাবার খেলাম, মজা পেলাম, খাবার খেলাম। এভাবেই কিছুদিন কেটে যায় আর চুটকি আনন্দের সাথেই সেই বাড়িতে থাকতে শুরু করে। একদিন চুটকি রান্নাঘরে খাবার খাচ্ছিল আর তখনই বাড়ির মালকিন তাকে দেখে নেয় আর রেগে গিয়ে তাকে তাড়াতে শুরু করে। ভাগ এখান থেকে, নোংরা ইঁদুর। হে ভগবান, এই মানুষরা নিজেদের কি ভাবে? একটা বেচারা ইঁদুরকে শান্তিতে খাবারও খেতে দেয় না। আজকের পরে আমি কখনো কারোর বাড়িতে থাকবো না। একদিন একজনের বাড়িতে খাবার খাবো, অন্যদিন অন্য কারোর বাড়িতে। এরপর চুটকি সেই এলাকার কিছু ঘর বেছে নেয় আর এক এক সময় এক একটা বাড়িতে গিয়ে খাবার খেতে শুরু করে। সে যেই বাড়িতেই যায় সেখানেই উন্নতি হতে শুরু করে আর চলে যেতেই অবনতি হতে শুরু করে। কয়েকদিন এভাবেই চলতে থাকে। তারপর একদিন এলাকার কয়েকজন মহিলা একসাথে বসে গল্প করছিল। কয়েকদিন ধরে তো আমাকে একটা ছোট ইঁদুর পাগল করে দিয়েছে। সাদা ইঁদুর? হ্যাঁ, কখনো কখনো তো আমার বাড়িতেও আসে আর এসেই রান্নাঘরে ঢুকে খাবার খেতে শুরু করে। তুমি কি করে জানলে যে এটাই সেই ইঁদুরটা যার কথা আমি বলছি? আমি এই জন্যেই বলছি, কারণ সাদা ইঁদুর সচরাচর দেখা যায় না। আর যতটা আমি লক্ষ্য করেছি, এই ইঁদুরটা যখনই আমার বাড়িতে আসে তখনই আমাদের বাড়িতে উন্নতির কোনো না কোনো খবর আসে। আমার মনে হয় এটা কোনো অলৌকিক ইঁদুর। তাহলে পরের বার ইঁদুরটা যখন আমার বাড়িতে আসবে তখন ওকে আমি কোথাও যেতে দেব না। না না, এবার তো আমি ওকে নিজের কাছেই রাখবো। পাশেই দাঁড়িয়ে থাকা চুটকি সব কথা শুনে নেয়। যত বড় বাড়ি ততটাই ছোট মন। এর থেকে ঢের ভালো তো তারাই ছিল যারা কোনো লাভ বা ক্ষতি না দেখেই তাদের থালা থেকে আমাকে রুটি খাইয়েছিল। চুটকি সেই এলাকা ছেড়ে আবার সেই স্বামী স্ত্রীর ঝুপড়িতে ফিরে এলো আর তাদের সাথেই থাকতে শুরু করলো। চুটকি নিজের সৌভাগ্যে তাদেরকে ধীরে ধীরে ধনী বানিয়ে দিল। তারপর থেকে তারা তিনজনে আনন্দে একসাথে থাকতে লাগলো। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের প্রতিটা সিদ্ধান্ত ভেবে চিন্তে নেওয়া উচিত,
কারণ আমাদের সিদ্ধান্তই আমাদের ব্যক্তিত্বকে প্রস্ফুটিত করে। একটা শিয়াল আর একটা শৃগাল। অনেক কাল আগে এক জঙ্গলে চাপটি নামের একটা শিয়াল বাস করত। সে ছিল খুব চালাক ও বুদ্ধিমান। একদিন সে খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরছিল। এমন সময় সে একজন কৃষককে দেখতে পেল। কৃষক জঙ্গলে পুকুরের রাস্তা ধরে গরুর গাড়ি নিয়ে যাচ্ছিল। শিয়াল দেখলো গরুর গাড়িটা মাছে বোঝাই রয়েছে। তা দেখে শিয়াল বলে ওঠে, আরে বাস, এত মাছ! এত খাবার দেখে চাপটির জিভে জল চলে এলো। এত সহজে হাসিল হতে পারে এমন খাবার ও কিছুতেই হাতছাড়া করতে চাইছিল না। নিজের পেট ভরানোর জন্য সে একটা উপায় ঠিক করলো। মাছ তো আমি খেয়েই ছাড়বো। ও চুপি চুপি পালিয়ে গরুর গাড়ির আগে পৌঁছে যায় এবং মরার ভান করে রাস্তায় পড়ে থাকে। ওর পুরো বিশ্বাস ছিল যে গরুর গাড়ির চালক ওকে দেখে নিশ্চয়ই নিজের সাথে নিয়ে যাবে। কৃষক শিয়ালকে দেখে তার গরুর গাড়ি থামালো। আরে এ কি, বেচারা শিয়াল! কে জানে কিভাবে এর মৃত্যু হলো। হে ভগবান! কৃষক ভাবতে লাগলো, আর এমনিতেও শিয়ালটা তো মারাই গেছে। আমি তো একে নিজের সাথে নিয়ে যেতেই পারি। কে বলতে পারে, এর চামড়া বেচে হয়তো আমার অনেক টাকা লাভও হতে পারে। কৃষক শিয়ালটাকে তুলে নিজের গরুর গাড়িতে চাপায়। নিজেও আবার গরুর গাড়িতে উঠে বসে। শিয়াল সুযোগ বুঝে উঠে দাঁড়ায় আর মাছগুলোকে খেতে শুরু করে দেয়। অনেক দিন পরে এমন খাবার ভাগ্যে জুটেছে, দারুণ লাগছে। কৃষকটা আচ্ছা বোকা। হি হি হি। শিয়ালটা পেট ভরে মাছ খেলো, তারপর সুযোগ বুঝে গরুর গাড়ি থেকে লাফিয়ে পড়ল। কৃষক ব্যাপারটা বিন্দু মাত্র ধরতে পারল না। শিয়াল জঙ্গলের দিকে এগোতে এগোতে আনন্দে গান গাইতে লাগলো। মৌজ করে রোজ খাই, এমন খাবার রোজ পাই। মৌজ করে রোজ খাই, এমন খাবার রোজ পাই। ঠিক তখনই সামনে থেকে একটা শৃগাল আসছিল, যার নাম ছিল ঘাপটি। শিয়ালটাকে এত আনন্দিত দেখে ঘাপটি আশ্চর্য হয়ে গেল এবং মনে মনেই ভাবতে লাগলো, কি ব্যাপার, শিয়ালটাকে এত খুশি খুশি দেখাচ্ছে? খানিকক্ষণ আগেই তো খিদের চোটে এদিক ওদিক ঘুরছিল। মনে হচ্ছে ও বেটার কপালে খাবার জুটেছে। আমি বরং একবার ওর কাছে গিয়ে কথা বলে দেখতে পারি। কে জানে, আমারও হয়তো কিছু লাভ হতে পারে। শৃগাল শিয়ালের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, চাপটি বোন, কেমন আছো? বেশ খুশি খুশি দেখাচ্ছে, কি ব্যাপার? আরে দাদা, দারুণ ব্যাপার। ঠিক বুঝলাম না। শিয়াল শৃগালকে তার অতি সহজেই ভরপেট ভোজন হাসিল হওয়ার পুরো ঘটনাটা বিস্তারিতভাবে বলল। সব শুনে শৃগালের জিভে জল চলে এলো। তার মনেও মাছ খাওয়ার লোভ জাগলো। সে শিয়ালকে বলল, সত্যি চাপটি, তোমার থেকে বুদ্ধিমান আমি আজ পর্যন্ত আর কাউকে দেখিনি। চলো, এবার আমি চলি, আমার কিছু কাজ রয়েছে। ঠিক আছে বন্ধু, আবার দেখা হবে। শৃগালও গরুর গাড়ির সামনে শুয়ে পড়ে এবং মরার নাটক করতে থাকে। কৃষক মৃত শৃগালকে দেখে ভাবে, এই শৃগালটা তো মৃত বলে মনে হচ্ছে। আমি এটাকেও নিজের সাথে নিয়ে যাই। এটাও আমার কোনো না কোনো কাজে ঠিকই আসবে। কৃষক শৃগালকে ওঠাতে গেল, কিন্তু খুব ভারী হওয়ার কারণে ওঠাতে পারল না। তখন সে ভাবতে লাগলো, উহ বাবারে, কি ভারী রে এটা! একে তো আমি ওঠাতেই পারবো না। আমাকে একে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য কোনো একটা উপায় ঠিক করতে হবে। তখনই কৃষকের নজর গরুর গাড়িতে গিয়ে পড়ে এবং সে ভাবে, আরে শিয়ালটা কোথায় গেল? মনে হচ্ছে এবড়ো খেবড়ো রাস্তার কারণে ও কোথাও পড়ে গেছে। একটা কাজ করতে পারি, ওকে বস্তায় ভরে গরুর গাড়ির সাথে বেঁধে নিতে পারি, তাহলে আর কোথাও যাবে না। কৃষক শৃগালকে একটা বস্তায় ভরে গরুর গাড়ির পেছনে বেঁধে নেয় এবং গাড়িটিকে খুব দ্রুত চালাতে থাকে।
সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যায় যে শৃগাল নিজেকে সামলাতে পারে না। সে কখনো পাথরে ধাক্কা খায়, তো কখনো ঝোপের ভেতরে চোট খেতে খেতে যায়। শৃগাল যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে, কিন্তু খুব জোরে জোরে শব্দ হওয়ার কারণে কৃষকের কানে তার আওয়াজ পৌঁছয় না। শেষ পর্যন্ত শৃগালের সব শক্তি শেষ হয়ে যায় এবং সে মারা যায়। এইভাবেই নিজের মূর্খতার কারণে শৃগালকে নিজের প্রাণ হারাতে হয়। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে আমাদের সব সময় ভেবেচিন্তে কাজ করা উচিত এবং কখনোই লোভ করা উচিত নয়। জাদুর বালা আর টাকার কাজ। অনেক দিন আগে কোনো এক গ্রামে বাস করত চঙ্কু নামের এক চাষি। চঙ্কু খুব গরিব ছিল। তার কাছে ছিল মাত্র একটা গরু, যার দুধ বিক্রি করে সে নিজের পরিবারের দেখাশোনা করত। একবার চঙ্কুর বউ অসুস্থ হয়ে পড়ল, কিন্তু চঙ্কুর কাছে তার চিকিৎসা করানোর জন্য কোনো টাকা ছিল না। এই জন্য সে সিদ্ধান্ত নিল নিজের বউয়ের চিকিৎসার জন্য আমাকে আমার গরু বিক্রি করতেই হবে। এই ভেবে চঙ্কু নিজের গরুকে নিয়ে বাজারের দিকে রওনা দেয়। বাজারের রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে যেত। রাস্তায় সে একজন সাধুকে দেখতে পেল। চঙ্কু তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, সাধু বাবা, আপনি এখানে এই জঙ্গলে কি করে এলেন? বৎস, আমি অন্য গ্রাম থেকে এসেছি। আমাকে পাশের গ্রামেই যেতে হবে, কিন্তু আমি রাস্তা ভুলে গেছি আর আমার খুব খিদেও পেয়েছে। সাধু বাবা, গ্রাম তো এখান থেকে অনেক দূরে। আমি আমার গরুকে বাজারে বিক্রি করতে যাচ্ছি, কিন্তু আপনি যদি চান তো আমি এখনই এ দুধ বার করে আপনাকে খাওয়াতে পারি। এটা আমার আর আমার গরুর সৌভাগ্য হবে। ঠিক আছে বৎস। সাধুর এই কথা শুনে চঙ্কু গরুর দুধ দুইয়ে তাকে দেয়, যা খেয়ে সাধুর খিদে মেটে। তখন তিনি চঙ্কুকে জিজ্ঞেস করলেন, বৎস, এই গরুকে তুমি বিক্রি করতে যাচ্ছ কেন? সাধু বাবা, আমার বউয়ের শরীর ভীষণই খারাপ। ওর চিকিৎসা করানোর জন্য আমার কাছে টাকা নেই। এই জন্য আমি এই গরুকে বিক্রি করতে যাচ্ছি, যা দিয়ে আমি আমার বউয়ের চিকিৎসা করাতে পারবো। চঙ্কুর এই কথা শুনে সাধু বাবা বললেন, বৎস, তুমি আর তোমার গরু আমার অনেক সাহায্য করেছো। এই জন্য এখন আর তোমার গরু বিক্রি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু বাবা, যদি আমি গরুকে না বেচে ফেলি তাহলে বউয়ের চিকিৎসা করাবো কি করে? চঙ্কুর এই কথা শুনে সাধু বাবা একটা মন্ত্র উচ্চারণ করলেন, আর তার হাতে একটা বালা এসে যায়। সাধু বাবা সেই বালা চঙ্কুকে দিয়ে বললেন, নাও বৎস, এই বালাটা নিজের হাতে পরে নাও। এটা একটা জাদুর বালা। যখনই তোমার টাকার প্রয়োজন হবে, এটা নিজের মাথায় লাগিয়ে নেবে। তখন তোমার সামনে একটা টাকার গাছ এসে যাবে। তুমি সেই গাছ থেকে নিজের প্রয়োজন মতো টাকা পেড়ে নিও। তারপর সেই গাছ নিজের থেকেই অদৃশ্য হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, তুমি ছাড়া আর কেউ এই বালার ব্যবহার করতে পারবে না। যদি আর কেউ এই বালার ব্যবহার করেছে, সে সারা জীবন না তো কথা বলতে পারবে, না তো বিছানা থেকে উঠতে পারবে। চঙ্কু সাধু বাবার কথা মন দিয়ে শোনে। সে বলে, ধন্যবাদ বাবা, আমি খেয়াল রাখবো। আপনি আমার অনেক বড় সমস্যার সমাধান করে দিয়েছেন। এবার আমি আমার বউয়ের চিকিৎসা ভালো করে করাতে পারবো। যাও বৎস, এবার নিজের গ্রামে ফিরে যাও। তারপর চঙ্কু নিজের গরুকে সঙ্গে নিয়ে গ্রামের দিকে ফিরে যায়। তাকে দেখে তার বউ তাকে জিজ্ঞেস করে, তুমি তো গরু বিক্রি করতে বেরিয়েছিলে, তাহলে এত তাড়াতাড়ি ফিরে এলে কি করে? এবার আমাদের গরু বিক্রি করার কোনো প্রয়োজন নেই। রাস্তায় এক সাধু বাবার সাথে আমার দেখা হয়েছিল। উনি আমাকে একটা জাদুর বালা দিয়েছেন। জাদুর বালা? দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। এই বলে চঙ্কু সেই বালাকে নিজের মাথার সাথে ছোঁয়ায়। তখনই তার সামনে একটা টাকার গাছ চলে আসে। টাকার গাছ দেখে চঙ্কু আর তার বউ খুবই খুশি হয়ে যায়। আমি তাড়াতাড়ি এই গাছ থেকে কিছু টাকা নিয়ে নিচ্ছি। তারপর আমরা তোমার চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাব। চঙ্কু সেই গাছ থেকে টাকা নিয়ে নেয় আর গাছ অদৃশ্য হয়ে যায়। এইভাবেই রোজ চঙ্কু নিজের প্রয়োজন মতো টাকা নিতে থাকলো। ধীরে ধীরে তার দারিদ্রতা শেষ হয়ে যায়। এরপর সে গ্রামেও বাকি গরিবদের সাহায্য করতে থাকলো।
চঙ্কুর কাছে এত টাকা দেখে গ্রামের বাকি লোকেরা হতবাক হয়ে গেল। হঠাৎ চঙ্কুর কাছে এত টাকা এলো কিভাবে? আমাদের চঙ্কুর ওপর নজর রাখতে হবে। তারা দুজনে এবার চঙ্কুর ওপর নজর রাখতে শুরু করে। এভাবেই একদিন হরির নজর চঙ্কুর বাড়ির ভেতরে গিয়ে পড়ে। সে ভালো করে দেখে বুঝতে পারে যে সেটা একটা টাকার গাছ। এই দেখে হরি একদম হতবাক হয়ে গেল আর ভাবতে লাগলো, টাকার গাছ? আমি সত্যিই কোনো স্বপ্ন দেখছি না তো? এই বলে সে নিজের চোখ রগড়ে আবার বাড়ির ভেতরে সেই টাকার গাছকে দেখে ভাবলো, আচ্ছা, চঙ্কুর কাছে এই জাদুর টাকার গাছ আছে। এই গাছটার জন্যই ও এত বড়লোক হয়ে গেছে। এই কথা এখনই রামুকে বলে দিতে হবে। হরি শীঘ্রই রামুর কাছে যায় আর তাকে সব কথা বলে দেয়। এই শুনেই রামুর মনে লোভ চলে আসে। সে হরিকে বলে, হরি, রাতে যখন সবাই শুয়ে পড়বে আমরা তখন চঙ্কুর বাড়িতে ঢুকে সেই গাছের সব টাকা চুরি করে নেব। তুমি ঠিকই বলেছ রামু, আজ রাতেই আমরা ওর গাছে সব টাকা চুরি করে নেব। রাত হতেই রামু আর হরি গাছের সব টাকা চুরি করার উদ্দেশ্যে চঙ্কুর বাড়ি যায়। কিন্তু ওরা কোথাওই সেই গাছ দেখতে পায় না। রামু রেগে গিয়ে হরিকে নিজের সাথে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর রেগে গিয়ে হরিকে বলে, হরি, ওখানে তো কোনো টাকার গাছ নেই। তুমি আমাকে বোকা বানিয়েছো। না বন্ধু, বিশ্বাস করো, আমি তোমাকে বোকা বানাইনি। আমি সত্যি চঙ্কুকে টাকার গাছ থেকে টাকা পারতে দেখেছি। হরি রামুর কথায় ভরসা না করে সেখান থেকে চলে যায়। কিন্তু হরি সেই টাকার গাছকে ভুলতে পারে না। আমি চঙ্কুর বাড়িতে টাকার গাছ দেখে তো ছিলাম, কিন্তু পরে গাছটা কোথায় গায়েব হয়ে গেল? এই ভেবে হরি সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন সে আবার চঙ্কুর বাড়ির বাইরে চলে আসে আর তার বাড়ির ভেতরে উকিঝুঁকি মারতে থাকে। আজ তো আমি ওই টাকার গাছের রহস্য জেনেই তবে ছাড়বো। তাই সে ওভাবেই অনেকক্ষণ চঙ্কুর বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে। তখনই প্রতিদিনের মতো চঙ্কু সেই জাদুর বালাকে মাথায় লাগায়। তার সামনে টাকার গাছ চলে আসে। সে সেখান থেকে নিজের প্রয়োজন মতো টাকা নিয়ে নেয়। তারপর সেই গাছ গায়েব হয়ে যায়। এইসব দেখে হরি সব ব্যাপারটা বুঝতে পারে। আচ্ছা, তো এইভাবে ওই টাকার গাছকে আনা হয়ে থাকে। আমি আজ রাতেই চঙ্কুর কাছ থেকে ওই বালা চুরি করে নেব আর তারপরেই টাকার গাছকে ডেকে অনেক বড় লোক হয়ে যাব। হা 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 হা। এই বলে সে সেখান থেকে চলে যায় আর রাতের বেলা জানলা দিয়ে চঙ্কুর বাড়ির ভেতরে ঢোকে। সে দেখে চঙ্কু খুব আরামে ঘুমাচ্ছে। সে কোনোভাবে চঙ্কুর হাত থেকে সেই বালা বার করে নেয় আর সেখান থেকে বেরিয়ে নিজের বাড়ি চলে আসে। এবার আমিও বড়লোক হয়ে যাব। আমার কাছেও কখনো শেষ না হওয়া টাকা থাকবে। এবার আমি এখনই টাকার গাছকে ডেকে নিচ্ছি। এই কথা বলে ও যেই সেই বালাকে নিজের মাথায় ছোঁয়ায়, সে একটা জোর ঝটকা খায় আর ওখানেই মাটিতে পড়ে যায়। সে প্রচুর ওঠার চেষ্টা করে, কিন্তু না তো সে সেখান থেকে উঠতে পারে না কিছু বলতে পারে। আর কিছুক্ষণ পরে হেরে গিয়ে সে চেষ্টা করা থামিয়ে দেয়। যখন চঙ্কু হরির ব্যাপারে জানতে পারে তখন সে তার বাড়ি যায় আর তাকে বলে, হরি, এই বালা শুধু আমার হাতেই কাজ করবে, কারণ সাধু বাবা সেই বরদান শুধুমাত্র আমাকেই দিয়েছিলেন। উনি আমাকে এও বলেছিলেন, আমাকে ছাড়া যদি অন্য কোনো ব্যক্তি এর ব্যবহার করেন তখন সে এইভাবেই অসুস্থ হয়ে যাবে। এই বলে চঙ্কু হরির হাত থেকে সেই বালা নিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কখনোই কাউকে হিংসা করা উচিত নয়। যার নাম হলো জাদুর কলসি। কোনো এক গ্রামে চন্দু নামের একজন লোক থাকতো। সে খুব ভালো মনের ছিল আর তার ছোট মুদির দোকান ছিল, যেটা থেকে সে জীবনযাপন করত। যে গ্রামে সে থাকতো সেখানে জলের খুবই অভাব ছিল। সেখানে বছরে কেবল একবারই বৃষ্টি হতো। গ্রামের লোকেদের জল ভরার জন্য অনেক দূর পর্যন্ত যেতে হতো।
একদিন চন্দু নিজের দোকানে বসে আছে। গরমে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছিল। তখনই এক বৃদ্ধ লোক গরমে পুড়ে একেবারে গলদঘর্ম হয়ে তার দোকানের বাইরে এসে বসল। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে বলল, জল, কেউ আমাকে একটু জল দাও। বৃদ্ধ লোকের কথা শুনে চন্দু ভাবতে লাগলো, একে তো গ্রামে জলের খুবই অভাব আছে, আর আজ অনেক কষ্টে কিছু জলের ব্যবস্থা করা গেছে। এবার যদি আমি এই মানুষটিকে জল দিই তো জল কমে যাবে, কিন্তু জল না দেওয়াটাও তো খুবই খারাপ ব্যাপার। এই বেচারা এত গরমে হেঁটে এসছে, একে তো জল দিয়েই সাহায্য করতে হবে। চন্দু পাশের কলসি থেকে জল আনে এবং বৃদ্ধ মানুষটিকে দেয়। এক গ্লাস জল খাবার পরও বৃদ্ধের তেষ্টা মেটে না। সে চন্দুর কাছে আরও জল চায়। চন্দু বৃদ্ধটিকে কলসি থেকে জল দিতে যাবার আগেই বৃদ্ধ মানুষটি নিজে উঠেই কলসির সব জল খেয়ে নেয়। চন্দু উদাস হয়ে বৃদ্ধটির মুখের দিকে তাকিয়ে থাকে। বৃদ্ধটি জল খেয়ে খুবই তৃপ্ত হয় এবং খুবই খুশি হয়ে চন্দুকে বলে, ধন্যবাদ বাবা, তুমি খুবই দয়ালু মানুষ। তুমি এত গরমে আমার মতো একটা তৃষ্ণার্ত মানুষকে জল খাইয়ে খুব পুণ্যের কাজ করেছো। সর্বদা এমনই ভালো কাজ করতে থাকবে। ভগবান তোমাকে সর্বদা খুশি রাখবেন। এই বলে সেই বৃদ্ধ সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর চন্দুরও জল তেষ্টা পেয়ে খারাপ অবস্থা হয়ে পড়ল। সে কলসির কাছে গেল। তখনই তার মনে পড়ে গেল, আরে, কলসিতে তো জল শেষ হয়ে গেছে। এবার আমি কি করব? আমারও তো খুবই তেষ্টা পেয়েছে। চন্দু কলসিটাকে ধরে মুখের কাছে আনলো। তখন ওখান থেকে কিছুটা জল বেরিয়ে এলো, যা থেকে তার তেষ্টা মিটে গেল। সে খুব খুশি হয়ে গেল, কিন্তু সে চিন্তিত হয়ে ভাবতে শুরু করলো, এই কলসিতে তো জল একেবারেই শেষ হয়ে গেছিল। সব জল তো এই বৃদ্ধ মানুষটিই খেয়ে নিয়েছিল। এখানে আর জল কোথার থেকে এলো? চন্দু ভাবতেই থাকে। আর তখন এক লোক ওর দোকানে আসে আর বলে, আরে চন্দু ভাই, কেমন আছো? আচ্ছা, এই ফর্দটা নাও আর সমস্ত জিনিস দিয়ে দাও। চন্দু ফর্দটা নিয়ে নেয় আর উত্তরে বলে, আমি তো ঠিকই আছি। তুমি এত গরমে কি করে এলে ভাই? আর তোমার পাই বা কেমন আছে? ওই ঠিকই আছি, আর এই চোটটা তো ঠিক হবার নয়। এটা তো সারা জীবনের অসুখ। ছাড়ো, এই জিনিসগুলো তাড়াতাড়ি চাই, তাই এই গরমেও আসতে হলো। ঘরেতে কিছু অতিথি আসবেন। চন্দু ফর্দ দেখে জিনিস ব্যাগে ভরতে লাগলো। তখন গোপাল বলে ওঠে, চন্দু ভাই, খুব গরম আজকে, একটু জল হবে? ক্ষমা করো, একটুখানি জল বেঁচেছিল যেটা আমি খেয়ে নিয়েছি। কি বলছো চন্দু ভাই? কলসি তো পুরোটাই ভর্তি আছে, ওই দেখো। চন্দু কলসিটা পুরো ভরা দেখে চমকে ওঠে। আরে আরে, আমিও না। এই গরমে আমার মাথা কিছুই কাজ করছে না। চন্দু গোপালকে কলসি থেকে গ্লাস ভরে জল দেয় আর গোপাল জল খেয়ে নিজের জিনিস নিয়ে চলে যায়। গোপালের চলে যাবার পর চন্দু ভাবতে থাকে, কলসিতে জল কোত্থেকে এলো? কলসি তো পুরোটাই খালি ছিল। কিছুক্ষণ পর গোপাল তার নিজের বোনকে নিয়ে চন্দুর কাছে আসে আর বলে, চন্দু, আমার বোনের খুব জ্বর হয়েছে। তো ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার কাছে কেন এনেছো? তুমি তাড়াতাড়ি কলসির থেকে একে জল খাওয়াও, এ ঠিক হয়ে যাবে। এটা তুমি কি বলছো? হ্যাঁ চন্দু, তোমার ওই কলসির জল খেয়ে আমার পায়ের চোট ঠিক হয়ে গেছে, যা ডাক্তারের কথা মতো সারা জীবনেও ঠিক হওয়ার ছিল না। ওই জলেতে নিশ্চয়ই কিছু জাদু আছে, যেটা পান করার পর যে কোনো রোগ ঠিক হতে পারে। চন্দু গোপালের বোনকে কলসির জল খেতে দেয় আর গোপালের বোন সম্পূর্ণ ঠিক হয়ে যায়। ধীরে ধীরে কলসির কথা পুরো গ্রামে ছড়িয়ে যায়। কিছু সময়ের মধ্যে সব লোক এক এক করে চন্দুর কাছে তাদের চিকিৎসা করতে চলে আসে। চন্দু সব মানুষের সাহায্য করে খুবই খুশি হতে থাকে। সে জল খাওয়ানোর বদলে কারোর থেকে কিছুই নেয় না, কিন্তু লোকেরা নিজেদের খুশিতে তাকে কিছু না কিছু দিয়েই দিত। সে মনে মনে ওই বৃদ্ধ মানুষটিকে ভাবতে থাকে,
ওই মানুষটি নিশ্চয়ই কোনো ভগবানের দূত হবে, যার জন্য এমনটা হয়েছে। এবার চন্দুর দোকানের বাইরে সর্বদা অসুস্থ লোকের লাইন লেগে থাকতো। এটা দেখে চন্দু ভাবতে লাগলো, যদি একটি করে ধনী ব্যক্তি প্রত্যেকদিন চিকিৎসার জন্য আসে, তবে একবারই আমার কত টাকা হয়ে যাবে। একদিন এক বৃদ্ধ লোক ওর দোকানে আসে আর বলে, জল। তখনই রাজার কিছু সিপাই চন্দুর কাছে আসে আর বলতে থাকে, চন্দু, তোমার এই কলসিটা নিয়ে তাড়াতাড়ি আমাদের সাথে চলো। মহারানীর চোট লেগেছে, ওনাকে এই জল খাইয়েই ঠিক করতে হবে। ভাই একটু দাঁড়ান, প্রথমে আমাকে এই বৃদ্ধ মানুষটিকে জল খাওয়াতে দিন। না, তুমি প্রথমে আমাদের সাথে চলো। যদি তুমি মহারানীর চিকিৎসা করো, তবে তুমি অনেক অর্থ আর প্রচুর গয়না পাবে। সিপাইদের কথা শুনে চন্দুর মনে লোভ জাগলো। সে তাড়াতাড়ি কলসি নিয়ে সিপাইদের সাথে রাজবাড়ি চলে যায়। রাজবাড়িতে পৌঁছে সে মহারানীর জন্য যখনই কলসি থেকে জল নিতে যায়, তখনই সে কলসিটা খালি দেখতে পায়। চন্দু হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে। মহারাজ তখন চন্দুকে বলে, কি হয়েছে চন্দু? এত সময় কেন লাগছে? তাড়াতাড়ি করো। এমনটা কি করে হলো? এখনই তো কলসিটা ভরাট ছিল, এটা ফাঁকা কি করে হয়ে গেল? এটা তুমি কি বলছো চন্দু? তোমার কলসিতে জল নেই? যদি তোমার কলসিতে জল না থাকে, তবে তুমি এখানে কি করতে এসছো? বেরিয়ে যাও এখান থেকে। চন্দু নিরাশ হয়ে নিজের কলসি নিয়ে ফিরে চলে আসে। ফিরে এসে সে দেখে ওই বৃদ্ধ লোকটিও নেই, যাকে জল না খাইয়েই সে চলে গিয়েছিল। আরে, ওই বৃদ্ধ লোকটি কোথায় গেল? এই বৃদ্ধটি তিনিই নয় তো, যার জন্যই কলসিটা সবসময় ভরা থাকতো? এটা আমি কি করলাম? আমি লোভে পড়ে ওই সেবাভাবকেই নষ্ট করে দিলাম, যার জন্য হয়তো এই কলসিতে সর্বদা জল ভরা থাকতো। এবার আমি মানুষদের সাহায্য কি করে করব? চন্দুর লোভ করার জন্য খুবই আফসোস হতে থাকে। নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য সে ভাবে, যে অর্থ মানুষের চিকিৎসা করে আমি পেয়েছি, সেই অর্থ দিয়ে যদি গ্রামের লোকেদের ডাক্তারের ব্যবস্থা করে দিতে পারি, যা দিয়ে মানুষের চিকিৎসা হতে পারে, আর তাদের কোনো জাদুর উপর নির্ভর করতে হবে না। হ্যাঁ, এটাই ঠিক হবে। চন্দু নিজের গ্রামে একটা ডাক্তারের ব্যবস্থা করে দেয় আর নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে থাকে। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কখনোই লোভ করা উচিত নয়, কারণ লোভে পড়ে আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলি। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।